বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আরআরবি এনটিপিসি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম, যেখানে বিগত কয়েক বছরে আসা সংবিধান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকে আমরা এই ক্লাসে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946, 8ই মার্চ 1945, 26শে জানুয়ারি 1948, 7ই ডিসেম্বর 1947। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 9 ডিসেম্বর 1946। 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় গণপরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর বি.আর. আম্বেদকর, পি. উপেন্দ্র, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ভারতীয় গণপরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, স্বাধীন ভারতে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে আমাদের আগের প্রশ্নটি ছিল ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, এবারের প্রশ্ন স্বাধীন ভারতে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে মনে রাখবে বন্ধুরা, ভারতের গণপরিষদের প্রথম সভাপতি তথা অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, কিন্তু স্বাধীন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি বা স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো পরের প্রশ্নটি দেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, কোন দিনটি ভারতীয় সংবিধান দিবস হিসেবে পালিত হয়? 26শে নভেম্বর, 15ই আগস্ট, 14ই এপ্রিল না 6ই ডিসেম্বর? কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, 26শে নভেম্বর হবে সঠিক উত্তর। 26শে নভেম্বর দিনটি ভারতীয় সংবিধান দিবস হিসেবে পালিত হয়। এবং কেন পালিত হয় অবশ্যই এখানে মনে রাখো, 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তাই এই 26শে নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, কত বছর আলোচনার পর ভারতের সংবিধান স্বাক্ষরিত হয়? 5 বছর, 4 বছর, 2 বছর না 3 বছর? এখানে বন্ধুরা অপশন ডি, 3 বছর হবে সঠিক উত্তর। ভারতের সংবিধান 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর কিন্তু আলোচনার পর স্বাক্ষরিত হয়েছিল। তাই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখো। ভারতের সংবিধান প্রণয়নের আগে 1946 সালে কে অবজেক্টিভস রেজলিউশনস পেশ করেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি, জওহরলাল নেহরু হবে সঠিক উত্তর। অবজেক্টিভস রেজলিউশন পেশ করেছিলেন জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, নিচের কোনটি ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, যুগ্ম তালিকা, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তাহলে কোনটি ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান থেকে নেওয়া হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে একক নাগরিকত্ব। ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান থেকে একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে। এরপরে দেখো, কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা এসেছে? আমেরিকা, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না রাশিয়া? এখানে বন্ধুরা অপশন ডি, রাশিয়া হবে সঠিক উত্তর। রাশিয়ার সংবিধান থেকে ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কিন্তু নেওয়া হয়েছিল। অপশন ডি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ভারত কোন দেশের সংবিধান থেকে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের নীতি গ্রহণ করেছে? ফ্রান্স, ব্রিটেন, আয়ারল্যান্ড না অস্ট্রেলিয়া? এখানে অপশন এ, ফ্রান্স হবে সঠিক উত্তর। স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের নীতি গ্রহণ করা হয়েছে ফ্রান্স দেশের সংবিধান থেকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখো। ভারত কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণা গ্রহণ করেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণাটি গ্রহণ করেছে। ভারতীয় সংবিধানের উৎস সম্পর্কিত একটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নটি দেখো। ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা হয়েছে? তাহলে কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা হয়েছে? দশম, দ্বিতীয়, সপ্তম না প্রথম তফসিলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রথম তফসিলে। ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা হয়েছে। সংবিধানের কোন অংশে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার বিবৃত রয়েছে?
পার্ট 4, পার্ট 2, পার্ট 1, পার্ট 3। ঠিক আছে, তাহলে সংবিধানের কোন অংশে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার বিবৃত রয়েছে? এখানে অপশন ডি পার্ট 3 বা তৃতীয় অংশ, সংবিধানের তৃতীয় অংশ বা পার্ট 3-তে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার বিবৃত রয়েছে। এবারের প্রশ্ন, ভারতীয় সংবিধানে শিক্ষাকে কোন তালিকার অধীনে রাখা হয়েছে? রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, কেন্দ্র তালিকা না সরকারি তালিকা? তাহলে শিক্ষাকে কোন তালিকার অধীনে রাখা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, যুগ্ম তালিকা। ভারতীয় সংবিধানে শিক্ষাকে যুগ্ম তালিকার অধীনে রাখা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 371 এ অনুচ্ছেদ যে রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদান করেছে সেটি কোনটি? ভারতের সংবিধানের 371 এ অনুচ্ছেদে কোন রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? নাগাল্যান্ড, সিকিম, আসাম না অরুণাচল প্রদেশ? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ নাগাল্যান্ড হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 371 এ অনুচ্ছেদে নাগাল্যান্ড রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ নির্দিষ্ট পরিস্থিতিতে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের ক্ষমতা দেয়? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ নির্দিষ্ট পরিস্থিতিতে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের ক্ষমতা দেয়? ধারা 108, ধারা 75, ধারা 100 না ধারা 156? তাহলে কোন অনুচ্ছেদটি লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের ক্ষমতা দেয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ধারা 108। ভারতীয় সংবিধানের 108 নং অনুচ্ছেদ নির্দিষ্ট পরিস্থিতিতে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের ক্ষমতা দেয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 10তম তফসিল বা 10ম তফসিল নিচের কোনটির সাথে সম্পর্কিত? দলত্যাগ বিরোধী আইন, গোপনীয়তার অধিকার, ভোটাধিকার না শিক্ষার অধিকার? কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, দলত্যাগ বিরোধী আইন হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 10ম তফসিল দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত। অপশন এ হবে সঠিক উত্তর। এবারে দেখো, সংবিধানের কোন ধারায় স্পিকারের নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা উল্লেখিত আছে? ধারা 101, ধারা 99, ধারা 97 না ধারা 100? তাহলে কোন ধারায় স্পিকারের নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা উল্লেখিত আছে? এখানে অপশন ডি, ধারা 100 হবে সঠিক উত্তর। সংবিধানের 100 নং ধারায় স্পিকারের নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা উল্লেখিত আছে। পরের প্রশ্ন, ড্যাশ ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে? সংবিধানের প্রস্তাবনা, ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ। এরপরে দেখো অপশন সিতে ধারা 44, ধারা 475। তাহলে কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয়েছে। এবারের প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হল গণপরিষদ, ভারতের জনগণ, ব্রিটিশ পার্লামেন্ট, গণপরিষদের সভাপতি? ভারতীয় সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের ক্ষমতা কার কাছে রয়েছে? এখানে অপশন ডি, গণপরিষদের সভাপতি হবে সঠিক উত্তর। গণপরিষদের সভাপতি ভারতের সংবিধানের প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস বা তার কাছেই কিন্তু এই ক্ষমতা রয়েছে। এরপরের প্রশ্ন দেখো, ভারত ভূখণ্ডের মধ্যে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে কার মুখ্য অবদান ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, সর্দার প্যাটেল বা সর্দার বল্লভভাই প্যাটেল। ভারত ভূখণ্ডের মধ্যে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবারের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে স্মৃতিস্তম্ভ, স্থান এবং জাতীয় ঐতিহ্য সুরক্ষার বিধান রয়েছে? ধারা 48, ধারা 43, ধারা 49 না ধারা 48A? তাহলে কোন অনুচ্ছেদে স্মৃতিস্তম্ভ, স্থান এবং জাতীয় ঐতিহ্য সুরক্ষার বিধান রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ধারা 49। ভারতীয় সংবিধানের 49 নং ধারায় স্মৃতিস্তম্ভ, স্থান এবং জাতীয় ঐতিহ্য সুরক্ষার বিধান রয়েছে। এবারের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে? ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংবিধানের নিচের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে পার্ট 4 বা চতুর্থ অংশ। ভারতীয় সংবিধানের পার্ট 4 বা চতুর্থ অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ রয়েছে। গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে থাকা বিধানগুলি যে কোনো আদালত দ্বারা প্রয়োগ করা যেতে পারে, হাইকোর্টের আদেশে বলবৎ করা যায়, কোর্ট দ্বারা বলবৎযোগ্য নয়, নাকি সুপ্রিম কোর্ট দ্বারা বলবৎযোগ্য? তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কোর্ট দ্বারা বলবৎযোগ্য নয়। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে থাকা বিধানগুলি কোর্ট দ্বারা বলবৎযোগ্য নয়। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো,
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার না উপরাষ্ট্রপতি? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের কে নিয়োগ করেন? এখানে অপশন বি রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এবারের প্রশ্ন, রাষ্ট্রপতি কোন সম্প্রদায়ের দুজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন? অ্যাংলো ইন্ডিয়ান, তপশিলি জাতি, তপশিলি উপজাতি নাকি পার্সি? তাহলে কোন সম্প্রদায়ের দুজন সদস্যকে লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত করেন? এখানে অপশন এ অ্যাংলো ইন্ডিয়ান হবে সঠিক উত্তর। রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের দুজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের পদ খালি থাকলে কে রাষ্ট্রপতির পদ সামলান? ভারতের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার, ক্যাবিনেট সেক্রেটারি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? তাহলে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের পদ খালি থাকলে কে রাষ্ট্রপতির পদ সামলান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ভারতের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের পদ খালি থাকলে ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির পদ কিন্তু সামলান। পরের প্রশ্ন, ভারতের কোন রাষ্ট্রপতি মিসাইল ম্যান হিসেবে পরিচিত? এপিজে আব্দুল কালাম, জ্ঞানী জৈল সিং, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর জাকির হোসেন? কোন রাষ্ট্রপতি মিসাইল ম্যান হিসেবে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে ডক্টর এপিজে আব্দুল কালাম। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান হিসেবে পরিচিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। এবারের প্রশ্ন, গণপরিষদ স্বাধীন ভারতের জন্য সংবিধানের খসড়া তৈরি করে। এটি স্থাপন করা হয় কোন আইনের মাধ্যমে? ভারত শাসন আইন 1909, ভারত শাসন আইন 1919, ভারতীয় স্বাধীনতা আইন 1947 নাকি ক্যাবিনেট মিশন প্ল্যান 1946? তাহলে কোন আইনের মাধ্যমে গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জন্য সংবিধানের খসড়া তৈরি করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। 1946 খ্রিস্টাব্দের ক্যাবিনেট মিশন প্ল্যান আইনের মাধ্যমে গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জন্য সংবিধানের খসড়া তৈরি করা হয়। পরের প্রশ্ন, কবে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল? 1948, 1950, 1949 না 1947 সালে? কবে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল? এখানে অপশন বি 1950 হবে সঠিক উত্তর। ভারতের সংবিধান 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গৃহীত হয়েছিল, তাই এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? আর কে শম্মুখম চেট্টি, লিয়াকত আলী খান, সিডি দেশমুখ, জন মাথাই? কোন অপশনটি সঠিক হবে? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে আর কে শম্মুখম চেট্টি। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে শম্মুখম চেট্টি। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, সি রাজাগোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে ডক্টর বি আর আম্বেদকর। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তুত করার জন্য গণপরিষদ কবে খসড়া কমিটি গঠন করেছিল? 29শে আগস্ট 1947, 29শে আগস্ট 1949, 29শে আগস্ট 1948 নাকি 29শে আগস্ট 1950? তাহলে কবে খসড়া কমিটি গঠন করা হয়েছিল গণপরিষদ কর্তৃক? এখানে অপশন এ 29শে আগস্ট 1947 হবে সঠিক উত্তর। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতবর্ষে এক নাগরিকত্বের ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ফ্রান্স, সুইজারল্যান্ড, আমেরিকা নাকি গ্রেট ব্রিটেন? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি গ্রেট ব্রিটেন হবে সঠিক উত্তর। ভারতবর্ষে এক নাগরিকত্বের ধারণাটি গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠিত হয় কোন সালে? 1960, 1961, 1962 না 1959? এখানে অপশন এ 1960 হবে সঠিক উত্তর। মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয়েছিল 1960 সালে। পরের প্রশ্নটি দেখো, সিকিম কবে ভারতের রাজ্য হয়? 1975, 1973, 1972 নাকি 1950? তাহলে সিকিম কবে ভারতের রাজ্য হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 1975। 1975 সালে সিকিম ভারতের রাজ্য হয়েছিল। এরপরের প্রশ্নটি দেখো, ভারতের কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য কার অনুমোদন দরকার? ভারতের প্রধানমন্ত্রী, রাজ্য আইনসভা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সংসদ? তাহলে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য কার অনুমোদন দরকার? এখানে অপশনটি সংসদ হবে সঠিক উত্তর। কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন হয়। এবারের প্রশ্ন,
ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কতদিন ভারতে বসবাস করতে হয়? 10 বছর, 6 বছর, 5 বছর নাকি 3 বছর? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি 5 বছর হবে সঠিক উত্তর। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম 5 বছর ভারতে বসবাস করতে হয়। ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নং ধারায় কি বলা আছে? নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি না মৌলিক অধিকার? তাহলে সংবিধানের 5 থেকে 11 নং ধারায় কি বলা আছে? এখানে অপশন এ নাগরিকত্ব হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নং ধারায় নাগরিকত্ব সম্পর্কে কিন্তু উল্লেখ রয়েছে। এবারের প্রশ্ন, নিচের কোনটি রাজনৈতিক অধিকার? 4টে অপশন রয়েছে, দেখো এর মধ্যে কোনটি রাজনৈতিক অধিকার? এখানে অপশন এ ভোটের অধিকার হবে সঠিক উত্তর। ভোট দেওয়ার অধিকার বা ভোটাধিকার হবে একটি রাজনৈতিক অধিকার। অপশন এ সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটিকে রাজনৈতিক অধিকার হিসেবে গণ্য করা যায় না? তাহলে এবারের প্রশ্ন, কোনটি রাজনৈতিক অধিকার হিসেবে গণ্য করা যায় না? 4টে অপশন রয়েছে, কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জীবনের অধিকার। জীবনের অধিকার কিন্তু রাজনৈতিক অধিকার নয়। ভোটদানের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার এবং সরকারের শাসন ব্যবস্থা সম্পর্কে অভিযোগ করার অধিকার, এগুলি হলো রাজনৈতিক অধিকার। জীবনের অধিকার রাজনৈতিক অধিকার নয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? ভারতের সমস্ত আদালত, পার্লামেন্ট, রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট? তাহলে কাকে মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে? এখানে অপশন ডি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট হবে সঠিক উত্তর। ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার ব্যাখ্যা করা হয়েছে? ধারা 12, ধারা 5, ধারা 23 নাকি ধারা 21-এর এ? তাহলে কোন ধারায় শিক্ষার অধিকার ব্যাখ্যা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ধারা 21-এর এ। ধারা 21-এর এতে ভারতীয় সংবিধানের শিক্ষার অধিকার ব্যাখ্যা করা হয়েছে। কে বলেছেন যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের হৃদয় ও আত্মা? এখানে 4টে অপশন রয়েছে, এর মধ্যে কে বলেছেন সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হলো সংবিধানের হৃদয় ও আত্মা? এখানে অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর হবে সঠিক উত্তর। ডক্টর বি আর আম্বেদকর সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে উল্লেখ করেছেন। এবারের প্রশ্ন, নিচের কোন ধারাটিতে সমতার ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে কোন ধারায় সমতার ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে? 30, 14, 21 না 19 নং ধারায়? এখানে অপশন বি 14 নং ধারা হবে সঠিক উত্তর। 14 নং ধারায় সমতার ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটিকে ভারতের সংবিধানের আত্মা হিসেবে বর্ণনা করা হয়েছে? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অব স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ, লোকসভা, মৌলিক অধিকার নাকি রাজ্যসভা? তাহলে কোনটিকে ভারতের সংবিধানের আত্মা হিসেবে বর্ণনা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অব স্টেট পলিসি বা রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ। এই ডিপিএসপিকে ভারতীয় সংবিধানের আত্মা হিসেবেও কিন্তু বর্ণনা করা হয়। ভারতীয় সংবিধানের কোন ধারা সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা বিধান করে? 16 নং ধারা, 18 নং ধারা, 15 নং ধারা নাকি 17 নং ধারা? তাহলে ভারতীয় সংবিধানের কোন ধারা সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা বিধান করে? এখানে অপশন এ 16 নং ধারা হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 16 নং ধারা সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা বিধান করে। এবারের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করা, সংস্কৃতি রক্ষা করা, বৈজ্ঞানিক আচরণ বিকাশ করা, মানব পাচার ও শিশু শ্রম নিষিদ্ধ করা? এর মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? এখানে অপশন ডি, মানব পাচার ও শিশু শ্রম নিষিদ্ধ করা, এটি কিন্তু মৌলিক কর্তব্য নয়। তাই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বিগত কয়েক বছরে আসা সংবিধান থেকে বাছাই করা 50টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।